ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার কিংবা আপনার শোনা জানা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। নমস্কার তরিকুল দাদা, আমি সঞ্জয় রায়, গুরদাসপুর হিন্দুপাড়ায় থাকি। ঘটনাটা আমি সহ আমার আরও 4জন বন্ধুর সাথে ঘটে যায়। তখন আমরা ক্লাস 8-এ পড়তাম। আমাদের হিন্দুপাড়ায় একটা শ্মশান ছিল। সেই শ্মশানে অনেক বড় একটা বাগান ছিল। এক পাশে ছিল নারিকেল বাগান, আরেক পাশে ছিল আম বাগান। আমরা প্রতিনিয়ত সেই নারিকেল বাগান থেকে নারিকেল পেড়ে খেতাম। আমের সময় এলে আম মাখিয়ে খাওয়ার হিড়িক লেগে যেত। এমনই একদিন রাতের বেলা আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে প্ল্যান করলাম আজকে রাতে শ্মশান থেকে আম পেড়ে নিয়ে এসে রফিক চাচার চায়ের দোকানে মাখিয়ে খাবো। যেই কথা সেই কাজ। রাত 9টার দিকে আমরা চলে গেলাম সেই শ্মশানে। বলে রাখি, শ্মশানটা ছিল আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। চারপাশে শুধু বিল আর বিল। বিলের মাঝখানে ছিল সেই শ্মশানটা। তার দক্ষিণ সাইডে ছিল সেই বাগান। আমরা বিল পার হয়ে সেই দক্ষিণ সাইডের আম বাগানে গিয়ে দাঁড়ালাম। তখনও আম পাকেনি, সবেমাত্র একটু একটু ডাকর হওয়া শুরু করেছে। হয়তো আর মাসখানেকের ভেতরে আম পেকে যাবে। তখন সে আমগুলোকে শ্মশান কমিটি বিক্রি করে দেবে। তখন আর আমরা আম খেতে পারবো না। আমি সহ আমার 5 বন্ধু একটা ফজলি আম গাছের গোড়ায় গিয়ে দাঁড়াই। সেখানে অনেক রকমের আম গাছের জাত ছিল। আমরা ওই আমটাকেই বেশি পছন্দ করতাম। তাই সেখানে গিয়ে আমার 2 বন্ধুকে গাছে তুলে। যদিও ফজলি আম গাছগুলো একটু বড় বড় হোক, আর শ্মশানটা অনেক পুরনো ছিল, যার কারণে আম গাছগুলো ছিল অনেক বড়। তারা অনেক দূর পর্যন্ত উঠে গিয়েছে। সেখান থেকে তারা একটা একটা করে আম ছিঁড়ছে আর নিচে আমাদের কাছে দিচ্ছে। আমরাও খুব আনন্দের সাথে সে আমগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। ঘটনাটা তার কিছুক্ষণ পরেই ঘটে যায়। হঠাৎই আমি লক্ষ্য করলাম যেখানে আমাদের মরা পোড়ানো হয় সেখান থেকে মৃদু একটা আলো ভেসে আসছে। আমি আমার আরও 2জন বন্ধুকে সেই আলোটা দেখালাম। আমার সাথে সাথে তাদেরও সেখানে যাওয়ার প্রচণ্ড কৌতূহল জাগলো। আলোটা কিসের? আমার বাকি 2 বন্ধু গাছ থেকে নেমে আসার পরে আমরা তাদেরকেও আমাদের সাথে যেতে বলি, কিন্তু তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল। একে তো শ্মশান, তার উপরে আশেপাশে কেউ নেই। আর শ্মশানের ভেতরে এরকম আলো জ্বলতে দেখে গেলে পারে নির্ঘাত কোনো একটা সমস্যার ভেতরে পড়া লাগতে পারে, যার কারণে তারা আমাদের সাথে যেতে রাজি হলো। আমরা 3জনই সেই আলোর উৎসটা দেখার জন্য ভয়ে ভয়ে সেই চিতার ওইখানে গেলাম। সেখানে গিয়েই আমরা যা দেখতে পেলাম, আমরা দেখলাম সেখানে একটা অর্ধপোড়া জ্বলন্ত চিতা প্রায় ঘন্টা 3 কি 4 আগে কেউ বা কারা কোনো একটা মরা পুড়িয়ে গিয়েছে। কিন্তু এই আশেপাশে হিন্দু শুধু আমরাই আছি। আমরা ছাড়া আর কেউই এই শ্মশানে এসে মরা পড়ায় না। আমরা তখন ভাবতে লাগলাম কোথাও তো কারো মরার খবর শুনিনি, তাহলে এই চিতাটা কার? তখন আমাদের ভেতর থেকে একজন বলে উঠল, এখানে আর থাকার দরকার নেই, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করে এখান থেকে চলে যাই। যেই কথা সেই কাজ। আমরা সেই চিতার কাছ থেকে ব্যাক করার সময় পেছন থেকে কেমন একটা পুরপুর পুরপুর আওয়াজ পেলাম। আমরা পেছনে তাকাতেই যা দেখলাম তার জন্য আমরা কল্পনাও করিনি। সেটা দেখার সাথে সাথে আমরা সেখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলাম। সেখানে আমরা দেখলাম চিতার ওপরে একটা জ্বলন্ত নরকঙ্কাল উঠে বসেছে, যার শরীরের বিভিন্ন অংশে পোড়া চামড়া ঝুলে ঝুলে আছে। তার দেহে কোনো মাংস নেই, শুধু হাড়গুলো জ্বলন্ত কয়লার মতো জ্বলজ্বল করছে। এটা দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। সেখানে আমাদের হিতাহিত বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎই দেখতে পেলাম সেই জ্বলন্ত নরকঙ্কালের মাথাটা ভেঙে সেই চিতার ভেতরে পড়ে গেল। এটা দেখে আমরা আরও বেশি ভয় পেয়ে যাই। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সেখান থেকে এক দৌড়ে ওই আম গাছটার নিচে এসে দাঁড়াই। সেখানে এসে আমাদের বাকি 2 বন্ধুকে বললাম, এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না, যা নিয়েছিস নিয়ে, না নিতে পারলে এখানেই ফেলে সব চলে যাই। যখনই আমরা সেখান থেকে দৌড়ে পালানোর জন্য ধাপ দিলাম, তখনই দেখতে পেলাম ওই ফজলি আম গাছটার একটা ডাল থেকে একটা আলোর রশ্মি দেখতে পেলাম। সেখানে তাকাতেই আমরা যা দেখলাম, এতে আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম। একটু আগেই
যেই মরাটাকে আমরা চেতার উপরে দেখে এসেছি, সেই আম গাছের ডালে ওই একই রকম নরকঙ্কাল, যার শরীরের বিভিন্ন অংশে পোড়া চামড়া ঝুলছিল। এটা দেখে আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করেই ঠিক আগের নেই সেই কঙ্কালের মাথাটা তার শরীর থেকে ভেঙে মাটিতে ধপাস করে পড়ল। অনেক জোরে একটা শব্দ হলো, আর সেই মাথাটা মাটিতে পড়ার সাথে সাথে চারপাশটা অনেক বড় একটা আগুনের ঝলকানি দিল। এটা দেখে আমরা যে যার মতো পারি নিজেদের মতো দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই। আমি রাস্তায় আর কোথাও দাঁড়াইনি, সেখান থেকে সরাসরি আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে এসে আমি পুরো ঘটনাটা সবার কাছে খুলে বলি যে একটু আগে শ্মশানে আমাদের সাথে কি ঘটেছে। আমার এই কথা শুনে আমার বাবা সহ আমার বাড়ির সব লোকজনই আমার উপরে অনেক ক্ষেপে গেল। এমনকি আমার বাবা আমাকে 2টা চড়ও দিয়ে দিল। সেদিন রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর আসে। আমি জ্বরের ভেতরে অনেক ভুলভাল বকছিলাম। পরের দিন আমাকে আমাদের এলাকার পণ্ডিত মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখতে পেলাম শুধু আমাকেই নয়, আমার সাথে থাকা বাকি আরও 4 জন, তারাও সে পণ্ডিতজির কাছে এসে দাঁড়িয়েছে। আমি পুরো ঘটনাটা পণ্ডিতজির কাছে ভালোভাবে খুলে বললাম। কথাটা শোনার পরে পণ্ডিতজিও আমার উপরে রেগে গেলেন আর বললেন, আমরা সেই শ্মশানে যে অপকর্ম করি তার জন্য কালীমাতা নিজে আমাদেরকে তার এরকম ভয়ানক রূপ নিয়ে আমাদের সামনে এসে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে গেছেন, আমরা যেন পরবর্তীতে আর এরকম কোনো কাজ না করি। তারপরে তিনি তার মতো করে কিছু একটা করে দিলেন। এভাবে প্রায় 4টা মাস আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। এমন এক অবস্থা হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমাদের ভেতরে আমার এক বন্ধু এই বিষয়টা খুব ভালোভাবে নিতে পেরেছিল না, যার কারণে প্রায় 4 মাস পর অনেক অসুস্থতা নিয়ে নিজের বাড়িতেই মৃত্যুবরণ করে। মরার আগ দিয়ে তার শরীরটা এত পরিমাণে শুকিয়ে গিয়েছিল যেটা কল্পনার বাহিরে। তারপর থেকে আমরা সেই শ্মশানের দিকে আর কখনো যাইনি। এমনকি আমি সেই শ্মশানে কোনো মরা পোড়ানোর জন্য যেতাম না। আমি এখনও ওই শ্মশানের দিকে যাই না। জানি না আমার বাবা কিংবা আমার ফ্যামিলির লোকজন মারা গেলে আমি সেখানে যাব কিনা। ঘটনাটা এখানেই শেষ। এরপর থেকে আমার সাথে আর কোনোদিন কিছু ঘটেনি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরেই সঞ্জয় দাদা তার ফোন নাম্বার দিয়েছেন, যদিও ফোন নাম্বার আমরা কারো কাছে শেয়ার করি না। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দিবেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে বলি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। তরিকুল 01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার জানা কিংবা আপনার শোনা আপনার জানা ভয়ঙ্কর সব ঘটনা। অবশ্যই ঘটনাটা বাংলায় লিখতে হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু বেশি বেশি করে আমার কাছে ঘটনা লিখে পাঠান, তাহলেই হবে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগে। চলে যাচ্ছি মূল ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি অনেক ভালো আছেন, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমিও ভালো আছি। ঘটনাটা আমার মামার বাড়িতে যাওয়ার সময় আমার নিজের সাথেই ঘটে যায়। 2017 সালে ঘটনাটা আমার সাথে ঘটে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা গোপন রাখছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। একদিন সন্ধ্যাবেলায় আমার হঠাৎই মনে হলো কেননা মামার বাড়ি থেকে 2-3 দিন ঘুরে আসা যায়। সেখানে আমার বয়সী আমার মামাতো ভাই আর 2-4 জন খালাতো ভাইও ছিল। এমনকি সেখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধবও ছিল। সেখানে গেলে আমার খুব মজাই হতো। তাই আমি আর দেরি না করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন হালকা হালকা শীত ছিল। বলে রাখি, আমার বাসা থেকে আমার মামার বাড়িতে যেতে হলে প্রায় 40 কিলোমিটারের মতো রাস্তা পার হতে হয়। মেন রাস্তা থেকে নেমে একটা ছোট্ট নদী, সেই নদীটা পার হলেই আমার মামার গ্রাম। মাকে বলে দিলাম আমার জন্য রাতে রান্না করার দরকার নেই, আমি মামার বাড়িতে যাব। আমার মা আমাকে নিষেধ করলো রাতের বেলা যেতে, কালকে সকালে গেলেই ভালো হবে। কিন্তু কে শোনে কার কথা। আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম। বাজারের ওপরে যেতেই আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সাথে আমার দেখা হয়ে গেল। তাদের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারে। তখন ভাবলাম এখন কি বাড়ি ফিরে যাব নাকি মামার বাড়িতেই যাব। যদিও মামার বাড়িতে যাওয়ার জন্য অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায়। আমি বেশি দেরি না করে একটা গাড়ি ঠিক করলাম। সে গাড়িটা আমাকে নদীর তীরে নামিয়ে দিল। সেখানে যেতেই আমি দেখতে পেলাম একটা নৌকা বেশ কয়েকজন যাত্রী নিয়ে ছেড়েই দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে সেই নৌকার কাছে দাঁড়ালাম আর আমার মামার গ্রামের কথা বলে
সেখানে নামিয়ে দিতে বললাম। সাথে সাথেই নৌকাতে উঠে পড়লাম। প্রায় 5 থেকে 6 জন যাত্রী ছিল সেই নৌকাতে। তারা পাশের গ্রামে যাবে। নৌকার মাঝি আমাকে একাই আমার মামার বাড়ির গ্রামে নদীর তীরে নামিয়ে দেয়। সেখান থেকে উঠে আমি বাজারে গেলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনকে আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। কারণ মামার গ্রামটা ছিল একেবারে পুরোপুরি গ্রাম। সেখানে বেশ কয়েকটা জায়গায় তখনও বিদ্যুৎ পৌঁছায়নি। আর আমি যে বাজারে উঠেছিলাম সেই বাজারটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। সেখানে কোনো মানুষজন কেউই ছিল না। বাজার থেকে আমার মামার বাড়িতে যেতে হলে প্রায় আধা ঘন্টার মতো রাস্তা হেঁটে যেতে হবে। আর যদি কোনো গাড়িতে যাই তাহলে 10 থেকে 15 মিনিটের ভেতরেই আমি চলে যাব। আমি আমার ফোনটা বের করে সাথে সাথে মামাতো ভাইকে কল দিলাম আর তাকে বললাম বাইকটা নিয়ে যেন বের হয়ে আসে। আমি বাজারের ওপরে দাঁড়িয়ে আছি। তখন আমার মামাতো ভাই বলল, তোর বাজারে দাঁড়িয়ে থাকার দরকার নেই, তুই সামনে আগাতে থাক, আমি গাড়ি নিয়ে আসছি। বলে রাখি, মামার বাড়িতে যেতে হলে ছোট্ট একটা বিল পেরিয়ে যেতে হবে। আর বিলের শেষ প্রান্তেই আছে 2টা জোড়া তাল গাছ। সেখানে নাকি অনেক ঘটনা ঘটেছে, যদিও আমি এরকম ঘটনা নিজের কানে কখনো শুনিনি। তবে গ্রামের লোকমুখে এই ঘটনাগুলো প্রচলিত আছে। যদিও আমি ভূত পেতে বিশ্বাস করতাম না, কিন্তু আজকের রাতটা যে আমার সাথে এরকম কিছু ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। মামাতো ভাইয়ের কথা মতো আমি রাস্তায় হাঁটতে লাগলাম। চাঁদনি রাতের আলোয় আমার রাস্তা হাঁটতে বেশ ভালোই লাগছিল। কিছু দূর যেতেই আমি দেখতে পেলাম আমার ডান পাশ দিয়ে একটা কালো বেড়াল চলে গেল। বিষয়টা আমি তেমন একটা তোয়াক্কা করলাম না। আমি যখনই বিলের মাঝামাঝি অবস্থায় এলাম, আমি দেখতে পেলাম সেখান দিয়ে আরও একটা বিড়াল চলে গেল। আমি আরও কয়েক ধাপ আগাতে দেখলাম এবার একটা দুটো নয়, বেশ কয়েকটা বিড়াল আমার সামনে দিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে করতে চলে গেল। বিষয়টা আমার কাছে কেমন একটা অস্বাভাবিক লাগছিল। এতগুলো বেড়াল কিভাবে এক জায়গায় আসতে পারে, তাও আবার সবগুলোই কালো। আমি এসব ভাবতে ভাবতেই সামনে গেলাম। সামনে যেতেই আমি যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রায় শত শত কালো বিড়াল আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়াতেই সে বিড়ালগুলো আমাকে ঘিরে ধরলো আর কেমন এক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। চাঁদনি রাতের আলোয় আমি স্পষ্ট তাদের চোখগুলো জ্বলজ্বল করতে দেখলাম। আমার এবার প্রচণ্ড ভয় হতে লাগলো। ভাবলাম হয়তো অনেক খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে। এমন সময় পেছন থেকে একটা শব্দ পেলাম। আমি পেছনে তাকাতেই দেখলাম সেখানে একটা কালো চাদর মুড়ি দেওয়া বেঁটে প্রকৃতির একটা লোক হেঁটে হেঁটে আসছে। যেই লোকটা একবার ডানে আর একবার বামে হেলে দুলে আসছিল। তাকে দেখেই আচমকা সেই বেড়ালগুলো একের পর এক সেখান থেকে চলে যেতে লাগলো। বিষয়টা আমার কাছে আরও অস্বাভাবিক লাগলো। চাদর দিয়ে ঢাকার কারণে তার মুখটা আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না। তখন সেই লোকটা এসে আমার কাছে দাঁড়ালো। আমি তার পায়ের দিকে তাকিয়ে দেখলাম তার একটা পা ছোট আর আরেকটা পা বড়। অদ্ভুতভাবে সে লোকটা আমাকে নাকটানা কণ্ঠে বলল, এত রাতে এখানে কিসের জন্য এসেছো? তুমি জানো না এই জায়গাটা ভালো নয়? লোকটার গলার ভয়েসটাও আমার কাছে কেমন একটা অস্বাভাবিক লাগলো। আমি তখন সেই লোকটাকে জানালাম এতক্ষণ যাবৎ আমার সাথে কালো বেড়ালগুলো কি করেছে। তখন সেই লোকটি আবারও নাকটানা কণ্ঠে আমাকে বলল, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারি, কিন্তু কোনো বিষয়ে ভয় পেলে চলবে না, তাহলে তোমারই বিপদ হবে। যদিও আমার মামাতো ভাইয়ের আসতে খুব একটা সময় লাগে, কিন্তু তার আসতে এত দেরি হচ্ছে কেন আমি বুঝতে পারছিলাম না। তাই কোনো উপায় না পেয়েই আমি সেই লোকটার পেছনে পেছনে যেতে রাজি হয়ে গেলাম। তার পেছনে যাওয়াটাই যে আমার জীবনের একটা বড় কাল হয়ে দাঁড়াবে এটা আমি কখনো কল্পনা করি। সে লোকটার কাঁধে একটা লাঠি ছিল আর সেই লাঠির পেছনে একটা পোটলার ভেতরে কিছু বাঁধা ছিল। সেই লোকটা এবার আমার সামনে দিয়ে হাঁটা শুরু করলো আর আমি তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছি। সেই লোকটার ওই পোটলার ভেতর থেকে কেমন একটা বাজে দুর্গন্ধ আমার নাকে এসে লাগতে লাগলো। প্রচণ্ড বিব্রত বোধ করছিলাম আমি, কিন্তু কোনো উপায় নেই। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি সেই লোকটাকে কিছুতেই তার স্বাদ ধরতে পারছি না। যদিও তার এক পা ছোট আর এক পা বড়, একবার ডানে হেলছে একবার বামে হেলছে। তার গায়ের রং সম্পূর্ণরূপে কালো ছিল, আবার কালো চাদর মুড়ি দেওয়া, কাঁধে একটা লাঠির সাথে পোটলা বাঁধা। তবুও আমি হেঁটে সেই প্রতিবন্ধী লোকটার স্বাদ ধরতে পারছিলাম না।
এভাবেই হাঁটতে হাঁটতে বিল পার হয়ে আমরা সেই জোড়া তাল গাছের কাছে এলাম। হঠাৎ করেই সে লোকটি তার হাঁটা থামিয়ে দিল। তার নাক টানা কণ্ঠে আমাকে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি কিছু খেয়ে নেই, তারপরে আবারও হাঁটা শুরু করব। লোকটার কথাটা শুনে আমি প্রচণ্ড বিরক্ত হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেখানে কোনো মানুষজন নেই, আর ওই জায়গাতে কোনো বাড়িঘরও ছিল না। বেশ কিছু দূরে চাঁদনি রাতের আলোয় কিছু বাড়ি দেখা যাচ্ছে। পল্লী বিদ্যুৎ হওয়ার কারণে আশেপাশে কোনো কারেন্ট নেই। আমার মামাতো ভাইও আসতে এত দেরি করছে যে সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। সেই লোকটি এবার সেই তাল গাছের দিকে আমার দিক থেকে উল্টো হয়ে বসলো, আর তার পোটলার ভেতর থেকে কিছু বের করে খাচ্ছিল। আমিও সেখানে নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় আমার মনে হলো আমি কেন না একাই হাঁটা ধরি, কারণ আমার মামাতো ভাই তো রাস্তার ভেতরেই আছে। সে আমাকে ফোন করে জানিয়েছিল। আমি মোবাইলটা আবারও বের করলাম আমার ভাইকে কল করার জন্য। মোবাইলটা বের করতেই আমার চোখ পড়লো তাল গাছের নিচে বসা সেই লোকটার দিকে। আমি চাঁদের আলোয় এবার স্পষ্ট দেখতে পেলাম তার পোটলার ভেতর থেকে সে একটা বড় সাইজের পচা মাছ বের করে খাচ্ছে। আর এতক্ষণ আমি যে দুর্গন্ধ পাচ্ছিলাম সেটা ওই মাছেরই ছিল। আশপাশটা আরও তীব্র মাছ পচা গন্ধে ভরে গেল। এবার সেই লোকটি তার পুরো মাথাটা আমার দিকে ঘুরিয়ে দিল। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ এটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। তার মাথাটা সম্পূর্ণরূপে পিছন দিকে ঘুরিয়ে ফেলে। চোখগুলো ছিল অনেক বড় বড় গোল গোল লাল টকটকে, আর মুখে একটা বীভৎস হাসি। তার হাসিটা একেবারে তার কান পর্যন্ত চলে গেছে, আর মুখের ভেতরে অসংখ্য দাঁত। এগুলো চাঁদনি রাতের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি সেখানে একটা জোরে চিৎকার করে দৌড় লাগালাম। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে আমি একটা জায়গায় এসে দাঁড়ালাম। আমি সেখানে হাঁপাতে লাগলাম। হঠাৎই চোখ খুলে দেখতে পেলাম আমি এতক্ষণ দৌড় দিয়ে কোথাও যেতে পারি। আমি আবারও সেই তাল গাছের নিচে ওই লোকটার সামনে এসে দাঁড়িয়েছি। তখনও সেই জিনিসটা আমার দিকে ওই রকম উল্টোভাবেই তাকিয়েছিল, আর পেছন দিক থেকে তার হাতে থাকা মাছটা তার মুখের ভেতরে ঢোকাচ্ছিল। সেই কালো জিনিসটা আমাকে বলল, তুই আমার থেকে বেশি দূরে যেতে পারবি না। তুই যতই পালানোর চেষ্টা কর, ঘুরে ফিরে আমার কাছেই আসবি। কথাটা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমার হিতাহিত বুদ্ধি কাজ করছিল না। এখন আমার কি করা উচিত? আমি অনেক জোরে আল্লাহর নাম নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও এক ছুটে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে পেছন দিকে তাকিয়ে দেখলাম সেই কালো জিনিসটা তার ওইরকম মাথা উল্টানো অবস্থায় তার পেছন দিক দিয়ে আমাকে ধাওয়া করে আসছে, তার দুই হাত আমার দিকে বাড়িয়ে। এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। সামনের রাস্তার টানেই আমি আমার গায়ের ওপরে একটা মোটরসাইকেলের আলো দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম এটা আমারই মামাতো ভাই হতে পারে। আমি সে মোটরসাইকেলের সামনে গিয়ে পড়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা আমার জ্ঞান ফিরে আমি দেখতে পেলাম আমি আমার মামার বাড়িতে খাটের ওপরে পড়ে শুয়ে আছি। চোখ খুলতেই আমি জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে এলাম। তখন আমার মামাতো ভাই আমাকে বলল, গাড়ি নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরেই গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায়। আমি আর আলম দুজনেই তোকে রিসিভ করার জন্য সেই বাজারের দিকে যাচ্ছিলাম। আধা ঘন্টার মতো আমাদের বাইক স্টার্ট নিচ্ছিল না। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পরে আমরা বাইক স্টার্ট দিতে সক্ষম হই। যখনই আমরা রাস্তার টানে গেলাম তখনই দেখতে পেলাম তুই পাগলের মতো দৌড়ে আমাদের দিকেই আসছিস, আর তোর পেছনে কেমন একটা কালো ছায়া দৌড়ে আসছে। এটা আমরা স্পষ্ট দুজনেই দেখতে পেয়েছিলাম। তারপরে তুই আমার গাড়ির সামনে এসে পড়ে আমি আর আলম মিলে ধরাধরি করে অনেক কষ্টে তোকে বাড়িতে নিয়ে আসি। তখনই আমরা বুঝতে পেরেছিলাম তোর সাথে অনেক খারাপ কিছু একটা হয়েছে। তারপরের ঘটনাটা আমি তাদেরকে খুলে বললাম যে আমি রাস্তায় আসার সময় কি কি দেখেছিলাম আর আমার সাথে কি কি ঘটেছিল। আমার নানা টুকটাক কবিরাজি করতেন। তিনি আমাকে দেখে বললেন গতকাল রাতে নাকি আমি অনেক খারাপ একটা মেছো জিনের পাল্লায় পড়েছিলাম। সঠিক সময়ে যদি
আমার মামাতো ভাই আমার কাছে না আসতো তাহলে আজকে হয়তো আমি বেঁচে থাকতাম। ঘটনাটা ঘটার পর প্রায় 2 মাস আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। এ সময় আমার নানাই আমার চিকিৎসা করেছিলেন। তিনি বিভিন্ন রকম রিচুয়াল করে আমাকে সুস্থ করে তোলেন। 3 বেলাতেই 3টি টিউবওয়েলের পানি খাওয়ানো, রাতের বেলা আমাকে পুকুর আর নদীর পানি মিক্স করে গোসল করানো হতো। এরকম আরও বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 2 মাস আমার চিকিৎসা হয়। তারপরে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার কাছে ওই গ্রাম নিয়ে আরও বেশ কয়েকটা ঘটনা আছে। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমি সময় করে বাকি ঘটনাগুলোও লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।